আজ পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প তপস্বিনী। ১। বৈশাখ প্রায় শেষ হইয়া আসিল। প্রথম রাত্রে গুমোট গেছে, বাঁশগাছের পাতাটা পর্যন্ত নড়ে না। আকাশের তারাগুলো যেন মাথা ধরার বেদনার মতো দপদপ করিতেছে। রাত্রি ৩টের সময় ঝিরঝির করিয়া একটুখানি বাতাস উঠিল। ষোড়শী শূন্য মেঝের উপর খোলা জানালার নিচে শুইয়া আছে। একটা কাপড়ে মোড়া টিনের বাক্স তার মাথার বালিশ। বেশ বোঝা যায় খুব উৎসাহের সঙ্গে সে কৃচ্ছ সাধন করিতেছে। প্রতিদিন ভোর ৪টের সময় উঠিয়া স্নান সারিয়া ষোড়শী ঠাকুর ঘরে গিয়া বসে। আহ্নিক করিতে বেলা হইয়া যায়। তারপরে বিদ্যারত্ন মশাই আসেন। সেই ঘরে বসিয়াই তার কাছে সে গীতা পড়ে। সংস্কৃত সে কিছু শিখিয়াছে। শঙ্করের বেদান্ত ভাষ্য এবং পাতঞ্জল দর্শন মূল গ্রন্থ হইতে পড়িবে, এই তার পণ। বয়স তার ২৩ হইবে। ঘরকন্নার কাজ হইতে ষোড়শে অনেকটা তফাৎ থাকে। সেটা যে কেন সম্ভব হইল তার কারণটা লইয়াই এই গল্প। গ্রামের সঙ্গে মাখনবাবুর স্বভাবের কোনো সাদৃশ্য ছিল না। নামের সঙ্গে মাখনবাবুর স্বভাবের কোনো সাদৃশ্য ছিল না। তার মন গলানো বড় শক্ত ছিল। তিনি ঠিক করিয়াছিলেন যতদিন তার ছেলে বড়দা অন্তত বিএ পাশ না করে ততদিন তার বৌমার কাছ হইতে সে দূরে থাকিবে। অথচ পড়াশোনাটা বড়দার ঠিক ধাতে মেলে না। সে মানুষটি শৌখিন। জীবন নিকুঞ্জের মধু সঞ্চয় সম্বন্ধে মৌমাছির সঙ্গে তার মেজাজটা মেলে, কিন্তু মৌচাকের পালায় যে পরিশ্রমের দরকার সেটা তার একেবারেই সয় না। বড় আশা করিয়াছিল বিবাহের পর হইতে গোফে তা দিয়া সে বেশ একটু আরামে থাকিবে এবং সেই সঙ্গে সঙ্গে সিগারেটগুলো সদরেই ফুঁকিবার সময় আসিবে। কিন্তু কপালক্রমে বিবাহের পরে তার মঙ্গল সাধনের ইচ্ছা তার বাপের মনে আরও বেশি প্রবল হইয়া উঠিল। স্কুলের পণ্ডিত মশাই বড়দার নাম দিয়াছিলেন গৌতম মুনি। বলা বাহুল্য সেটা বড়দার ব্রহ্মতেজ দেখিয়া নয়। কোনো প্রশ্নের সে জবাব দিত না বলিয়াই তাকে তিনি মুনি বলিতেন, এবং যখন জবাব দিত তখন তার মধ্যে এমন কিছু গব্য পদার্থ পাওয়া যাইত যাতে পণ্ডিত মশাইয়ের মতে তার গৌতম উপাধি সার্থক হইয়াছিল। মাখন হেডমাস্টারের কাছে সন্ধান লইয়া জানিলেন স্কুল এবং ঘরের শিক্ষক এইরূপ বড় বড় ২ ইঞ্জিন আগে পিছে জুড়িয়া দিলে তবে বড়দার সদ্গতি হইতে পারে। অধম ছেলেদের যারা পরীক্ষা সাগর তরাইয়া দিয়া থাকেন এমন সব নামজাদা মাস্টার রাত্রি ১০টা সাড়ে ১০টা পর্যন্ত বড়দার সঙ্গে লাগিয়া রহিলেন। সত্যযুগে সিদ্ধিলাভের জন্য বড় বড় তপস্বী যে তপস্যা করিয়াছে সে ছিল একলার তপস্যা, কিন্তু মাস্টারের সঙ্গে মিলিয়া বড়দার এই যে যৌথ তপস্যা এ তার চেয়ে অনেক বেশি দুঃসহ। সেকালের তপস্যার প্রধান উত্তাপ ছিল অগ্নিকে লইয়া। এখনকার এই পরীক্ষা তাপসের তাপের প্রধান কারণ অগ্নিশর্মারা। তারা বড়দাকে বড় জ্বালাইল। তাই এত দুঃখের পর যখন সে পরীক্ষায় ফেল করিল তখন তার সান্ত্বনা হইল এই যে সে যশস্বী মাস্টার মশাইদের মাথা হেট করিয়াছে। কিন্তু এমন অসামান্য নিষ্ফলতাতেও মাখনবাবু হাল ছাড়িলেন না। দ্বিতীয় বছরে আর এক দল মাস্টার নিযুক্ত হইল। তাদের সঙ্গে রফা হইল এই যে বেতন তো তারা পাইবেনই, তারপরে বড়দা যদি ফার্স্ট ডিভিশনে পাশ করিতে পারে তবে তাদের বকশিশ মিলিবে। এবারেও বড়দা যথাসময়ে ফেল করিত, কিন্তু এই আসন্ন দুর্ঘটনাকে একটু বৈচিত্র্য দ্বারা সরস করিবার অভিপ্রায়ে এক্সামিনের ঠিক আগের রাত্রে পাড়ার কবিরাজের সঙ্গে পরামর্শ করিয়া সে একটা কড়া রকমের জোলাপের বড়ি খাইল এবং ধন্বন্তরীর কৃপায় ফেল করিবার জন্য তাকে আর সেনেট হল পর্যন্ত ছুটিতে হইল না। বাড়ি বসিয়াই সে কাজটা বেশ সুসম্পন্ন হইতে পারিল। রোগটা উচ্চ অঙ্গের সাময়িক পত্রের মতো এমনই ঠিক দিনে
ঠিক দিনে ঠিক সময়ে প্রকাশ হইল যে মাখন নিশ্চয় বুঝিল এ কাজটা বিনা সম্পাদকতায় ঘটিতেই পারে না। এ সম্বন্ধে কোনো আলোচনা না করিয়া তিনি বরদাকে বলিলেন, তৃতীয়বার পরীক্ষার জন্য তাকে প্রস্তুত হইতে হইবে, অর্থাৎ তার সশ্রম কারাদণ্ডের মেয়াদ আরও 1 বছর বাড়িয়া গেল। অভিমানের মাথায় বরদা একদিন খুব ঘটা করিয়া ভাত খাইল না। তাহাতে ফল হইল এই, সন্ধ্যাবেলাকার খাবারটা তাকে আরও বেশি করিয়া খাইতে হইল। মাখনকে সে বাঘের মতো ভয় করিত, তবু মরিয়া হইয়া তাকে গিয়া বলিল, এখানে থাকলে আমার পড়াশুনো হবে না। মাখন জিজ্ঞাসা করিলেন, কোথায় গেলে সেই অসম্ভব ব্যাপার সম্ভব হইতে পারে? সে বলিল, বিলাতে। মাখন তাকে সংক্ষেপে বুঝাইবার চেষ্টা করিলেন, এ সম্বন্ধে তার যে গোলটুকু আছে সে ভূগোলে নয়, সে মগজে। স্বপক্ষের প্রমাণস্বরূপে বরদা বলিল, তারই একজন সতীর্থ এন্ট্রান্স স্কুলের 3য় শ্রেণীর শেষ বেঞ্চিটা হইতে একেবারে 1 লাফে বিলাতের একটা বড় এক্সামিন মারিয়া আনিয়াছে। মাখন বলিলেন, বরদাকে বিলাতে পাঠাইতে তার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে তার বিএ পাশ করা চাই। এও তো বড় মুশকিল। বিএ পাশ না করিয়াও বরদা জন্মিয়াছে, বিএ পাশ না করিলেও সে মরিবে, অথচ জন্ম মৃত্যুর মাঝখানটাতে কোথায় এই বিএ পাশ বিন্ধু পর্বতের মতো খাড়া হইয়া দাঁড়াইল? নড়িতে চড়িতে সকল কথায় ওইখানটাতে গিয়াই ঠোকর খাইতে হইবে। কলিকালে অগস্ত্য মুনি করিতেছেন কি? তিনিও কি জটা মুড়াইয়া বিএ পাশে লাগিয়াছিলেন? খুব একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বরদা বলিল, বারবার 3 বার, এইবার কিন্তু শেষ। আর একবার পেন্সিলের দাগ দেওয়া কি বইগুলো তাকের উপর হইতে পাড়িয়া লইয়া বরদা কোমর বাঁধিতে প্রবৃত্ত হইতেছে। এমন সময় একটা আঘাত পাইল, সেটা আর তার সহিল না। স্কুলে যাইবার সময় গাড়ির খোঁজ করিতে গিয়া সে খবর পাইল যে স্কুলে যাইবার গাড়ি ঘোড়াটা মাখন বেচিয়া ফেলিয়াছে। তিনি বলেন, 2 বছর লোকসান গেল, কত আর এই খরচ টানি। স্কুলে হাঁটিয়ে যাওয়া বরদার পক্ষে কিছুই শক্ত নয়, কিন্তু লোকের কাছে এই অপমানের সে কি কৈফিয়ত দিবে? অবশেষে অনেক চিন্তার পর একদিন ভোরবেলায় তার মাথায় আসিল, এ সংসারে মৃত্যু ছাড়া আর একটা পথ খোলা আছে, যেটা বিএ পাশের অধীন নয়, এবং যেটার দ্বারা সুদ ধন জন সম্পূর্ণ অনাবশ্যক। আর সে আর কিছু নয়, সন্ন্যাসী হওয়া। এই চিন্তাটার উপর কিছুদিন ধরিয়া গোপনে সে বিস্তর সিগারেটের ধোঁয়া লাগাইল। তারপর একদিন দেখা গেল স্কুল ঘরের মেঝের উপর আর কি বইয়ের ছেঁড়া টুকরোগুলো পরীক্ষা দুর্গের ভগ্নাবশেষের মতো ছড়ানো পড়িয়া আছে। পরীক্ষার্থীর দেখা নাই। টেবিলের উপর এক টুকরো কাগজ ভাঙা কাচের গেলাস দিয়া চাপা, তাহাতে লিখা, আমি সন্ন্যাসী, আমার আর গাড়ির দরকার হইবে না, শ্রীযুক্ত বরদানন্দ স্বামী। মাখনবাবু কিছুদিন কোনো খোঁজই করিলেন না। তিনি ভাবিলেন বরদাকে নিজের গরজেই ফিরিতে হইবে, খাঁচার দরজা খোলা রাখা ছাড়া আর কোনো আয়োজনের দরকার নাই। দরজা খোলাই রহিল, কেবল সেই কি বইগুলার ছেঁড়া টুকরা সাফ হইয়া গেছে, আর সমস্তই ঠিক আছে। ঘরের কোণে সেই জলের কুজার উপরে কানা ভাঙা গেলাসটা উপুড় করা, তেলের দাগে মলিন চৌকিটার আসনের জায়গায় ছাড় পোকার উৎপাত ও জীর্ণতার ত্রুটি মোচনের জন্য একটা পুরাতন আটলাসের মলাট পাতা। একধারে একটা শূন্য প্যাক বাক্সের উপর একটা টিনের তোরঙ্গে বরদার নাম আঁকা। দেয়ালের গায়ে তাকের উপর একটা মলাট ছেঁড়া ইংরাজি বাংলা ডিকশনারি। হরপ্রসাদ শাস্ত্রীর ভারতবর্ষের ইতিহাসে কতগুলা পাতা এবং মলাটে রানী ভিক্টোরিয়ার মুখ আঁকা অনেকগুলো এক্সারসাইজ বই। এই খাতা ঝাড়িয়া দেখিলে ইহার অধিকাংশ হইতেই অগডেন কোম্পানির সিগারেট বাক্স বাহিনী বিলাতি নটিদের মূর্তি ঝরিয়া পড়িবে। সন্ন্যাস আশ্রয়ের সময় পথের সান্ত্বনার জন্য এগুলো যে বরদা সঙ্গে লয় নাই,
তাহা হইতে বুঝা যাইবে তার মন প্রকৃতিস্থ ছিল না। আমাদের নায়কের তো এই দশা। নায়িকা ষোড়শী তখন সবেমাত্র ত্রয়োদশী। বাড়িতে শেষ পর্যন্ত সবাই তাকে খুকি বলিয়া ডাকিত। শ্বশুরবাড়িতেও সে আপনার এই চির শৈশবের খ্যাতি লইয়া আসিয়াছিল। এই জন্য তার সামনেই বরদার চরিত্র সমালোচনায় বাড়ির দাসীগুলোর পর্যন্ত বাধিত না। শাশুড়ি ছিলেন চিররুগ্না। কর্তার কোনো বিধানের উপরে কোনো কথা বলিবার শক্তি তার ছিল না। এমনকি মনে করিতেও তার ভয় করিত। পিসশাশুড়ির ভাষা ছিল খুব প্রখর। বরদাকে লইয়া তিনি খুব শক্ত শক্ত কথা খুব চোখা চোখা করিয়া বলিতেন। তার বিশেষ একটু কারণ ছিল। পিতামহদের আমল হইতে কৌলিনের অপদেবতার কাছে বংশের মেয়েদের বলি দেওয়া এ বাড়ির একটা প্রথা। এই পিসি যার ভাগে পড়িয়াছিলেন সে একটা প্রচণ্ড গাঁজাখোর। তার গুণের মধ্যে এই যে বেশি দিন বাঁচে নাই। তাই আদর করিয়া ষোড়শীকে তিনি যখন মুক্তাহারের সঙ্গে তুলনা করিতেন তখন অন্তর্যামী বুঝিতেন ব্যর্থ মুক্তাহারের জন্য যে আক্ষেপ সে একা ষোড়শীকে লইয়া নয়। এক্ষেত্রে মুক্তাহারের যে বেদনাবোধ আছে সে কথা সকলে ভুলিয়া গিয়াছিল। পিসি বলিতেন, দাদা কেন যে এত মাস্টার পণ্ডিতের পিছনে খরচ করেন তা তো বুঝি নে। লিখে পড়ে দিতে পারি, বড়দা কখনোই পাশ করতে পারিবে না এ বিশ্বাস ষোড়শীরও ছিল। কিন্তু সে এক মনে কামনা করিত যেন কোনো গতিকে পাশ করিয়া বড়দা অন্তত পিসির মুখের ঝাঁজটা মারিয়া দেয়। বড়দা প্রথমবার ফেল করিবার পর মাখন যখন দ্বিতীয়বার মাস্টারের ব্যূহ বাঁধিবার চেষ্টা লাগিলেন, পিসি বলিলেন, ধন্য বলি দাদাকে, মানুষ ঠেকেও তো শেখে। তখন ষোড়শী দিনরাত কেবল এই অসম্ভব ভাবনা ভাবিতে লাগিল। বড়দা এবার যেন হঠাৎ নিজের আশ্চর্য গোপন শক্তি প্রকাশ করিয়া অবিশ্বাসী জগৎটাকে স্তম্ভিত করিয়া দেয়। সে যেন প্রথম শ্রেণীতে সব প্রথমের চেয়েও আরও অনেক বড় হইয়া পাশ করে। এত বড় যে স্বয়ং লাট সাহেব সওয়ার পাঠাইয়া দেখা করিবার জন্য তাহাকে তলব করেন। এমন সময়ে কবিরাজের অব্যর্থ বড়িটা ঠিক পরীক্ষা দিনের মাথার উপর যুদ্ধের বোমার মতো আসিয়া পড়িল। সেটাও মন্দের ভালো হইত যদি লোকে সন্দেহ না করিত। পিসি বলিলেন, ছেলের এদিকে বুদ্ধি নেই, ওদিকে আছে। লাট সাহেবের তলব পড়িল না। ষোড়শী মাথা হেঁট করিয়া লোকের হাসাহাসি সহ্য করিল। সময়োচিত জোলাপের প্রহসনটায় তার মনেও সন্দেহ হয় নাই, এমন কথা বলিতে পারি না। এমন সময় বড়দা ফেরার সময় হইল। ষোড়শী বড় আশা করিয়াছিল অন্তত এই ঘটনাকেও বাড়ির লোকে দুর্ঘটনা জ্ঞান করিয়া অনুতাপ পরিতাপ করিবে। কিন্তু তাহাদের সংসার বড়দার চলিয়া যাওয়াটাকেও পুরা দাম দিল না। সবাই বলিল, এই দেখো না এলো বলে। ষোড়শী মনে মনে বলিতে লাগিল, কক্ষনো না ঠাকুর, লোকের কথা মিথ্যা হোক, বাড়ির লোককে যেন হাই হাই করতে হয়। এইবার বিধাতা ষোড়শীকে বর দিলেন। তার কামনা সফল হইল। 1 মাস গেল, বড়দার দেখা নাই। কিন্তু তবু কারো মুখে উদ্বেগের চিহ্ন দেখা যায় না। 2 মাস গেল, তখন মাখনের মনটা একটু চঞ্চল হইয়াছে, কিন্তু বাহিরে সেটা কিছুই প্রকাশ করিলেন না। বৌমার সঙ্গে চোখাচোখি হইলে তার মুখে যদি বা বিষাদের মেঘ সঞ্চার দেখা যায়, পিসির মুখ একেবারে জ্যৈষ্ঠ মাসের অনাবৃষ্টির আকাশ বলিলেই হয়। কাজেই সদর দরজার কাছে একটা মানুষ দেখিলেই ষোড়শী চমকিয়া ওঠে। আশঙ্কা পাছে তার স্বামী ফিরিয়া আসে। এমনি করিয়া যখন 3য় মাস কাটিল, তখন ছেলেটা বাড়ির সকলকে মিথ্যা উদ্বিগ্ন করিতেছে বলিয়া পিসি নালিশ শুরু করিলেন। এও ভালো, অবজ্ঞার চেয়ে রাগ ভালো। পরিবারের মধ্যে ক্রমে ভয় ও দুঃখ ঘনাইয়া আসিতে লাগিল।
খোঁজ করিতে করিতে ক্রমে 1 বছর যখন কাটিল, তখন মাখন যে বরদার প্রতি অনাবশ্যক কঠোর আচরণ করিয়াছেন সে কথা পিসিও বলিতে শুরু করিলেন। 2 বছর যখন গেল, তখন পাড়া প্রতিবেশীরাও বলিতে লাগিল, বরদার পড়াশোনায় মন ছিল না বটে, কিন্তু মানুষটি বড় ভালো ছিল। বরদার অদর্শনকাল যতই দীর্ঘ হইল, ততই তার স্বভাব যে অত্যন্ত নির্মল ছিল, এমনকি সে যে তামাকটা পর্যন্ত খাইত না, এই অন্ধবিশ্বাস পাড়ার লোকের মনে বদ্ধমূল হইতে লাগিল। স্কুলের পণ্ডিত মশাই স্বয়ং বলিলেন, এই জন্যই তো তিনি বরদাকে গৌতম মুনি নামে নাম দিয়াছিলেন। তখন হইতে ইহার বুদ্ধি বৈরাগ্যে একেবারে নিরেট হইয়াছিল। প্রত্যাহই অন্তত একবার করিয়া তার দাদার জেদি মেজাজের উপরে দোষারোপ করিয়া বলিতে লাগিলেন, বরদার এত লেখাপড়ার দরকারই বা কী ছিল? টাকার তো অভাব নাই। যাই বলো বাপু, তার শরীরে কিন্তু দোষ ছিল না। আহা, সোনার টুকরো ছেলে! তার স্বামী যে পবিত্র, তার আদর্শ ছিল এবং সংসার শুদ্ধ সকলেই তার প্রতি অন্যায় করিয়াছে, সকল দুঃখের মধ্যে এই সান্ত্বনায়, এই গৌরবে ষোড়শীর মন ভরিয়া উঠিতে লাগিল। এদিকে বাপের ব্যথিত হৃদয়ের সমস্ত স্নেহ দ্বিগুণ করিয়া ষোড়শীর উপর আসিয়া পড়িল। বৌমা যাতে সুখে থাকে, মাখনের এই একমাত্র ভাবনা। তার বড় ইচ্ছা ষোড়শী তাকে এমন কিছু ফরমাশ করে যেটা দুর্লভ। অনেকটা কষ্ট করিয়া, লোকসান করিয়া তিনি তাকে একটু খুশি করিতে পারিলে যেন বাঁচেন। তিনি এমন করিয়া ত্যাগ স্বীকার করিতে চান যেটা তার পক্ষে প্রায়শ্চিতের মতো হইতে পারে। 2. ষোড়শী 15 বছরে পড়িল। ঘরের মধ্যে একলা বসিয়া যখন তখন তার চোখ জলে ভরিয়া আসে। চিরপরিচিত সংসারটা তাকে চারিদিকে যেন আঁটিয়া ধরে। তার প্রাণ হাঁপাইয়া ওঠে। তার ঘরের প্রত্যেক জিনিসটা, তার বারান্দার প্রত্যেক রেলিংটা, আলিশার উপর যে কয়টা ফুলের গাছের টব চিরকাল ধরিয়া খাড়া দাঁড়াইয়া আছে, তারা সকলেই যেন অন্তরে অন্তরে তাকে বিরক্ত করিতে থাকে। পদে পদে ঘরের খাটটা, আলনাটা, আলমারিটা তার জীবনের শূন্যতাকে বিস্তারিত করিয়া ব্যাখ্যা করে। সমস্ত জিনিসপত্রের উপর তার রাগ হইতে থাকে। সংসারে তার একমাত্র আরামের জায়গা ছিল ওই জানালার কাজটা। যে বিশ্বটা তার বাহিরে, সেইটাই ছিল তার সবচেয়ে আপন। কেননা তার ঘর হইল বাহির, বাহির হইল ঘর। একদিন যখন বেলা 10টা, অন্তঃপুরে যখন বাটি, বারকোশ, থামা, চুপড়ি, শিলনোড়া ও পানের বাক্সের ভিড় জমাইয়া ঘরকন্যার বেগ প্রবল হইয়া উঠিয়াছে, এমন সময় সংসারের সমস্ত ব্যস্ততা হইতে স্বতন্ত্র হইয়া জানালার কাছে ষোড়শী আপনার উদাস মনকে শূন্য আকাশের দিকে দিকে রওনা করিয়া দিতেছিল। হঠাৎ জয় বিশ্বেশ্বর বলিয়া হাঁক দিয়া এক সন্ন্যাসী তাহাদের গেটের কাছে অশ্বত্থতলা হইতে বাহির হইয়া আসিল। ষোড়শীর সমস্ত দেহতন্ত্র মীরাটানা বিনার তারের মতো চরম ব্যাকুলতায় বাজিয়া উঠিল। সে ছুটিয়া আসিয়া পিসিকে বলিল, পিসিমা, ওই সন্ন্যাসী ঠাকুরের ভোগের আয়োজন করো। এই শুরু হইল। সন্ন্যাসীর সেবা ষোড়শীর জীবনের লক্ষ্য হইয়া উঠিল। এতদিন পরে শ্বশুরের কাছে বধূর আবদারের পথ খুলিয়াছে। মাখন উৎসাহ দেখাইয়া বলিলেন, বাড়িতে বেশ ভালো রকম একটা অতিথিশালা খোলা চাই। মাখন বাবুর কিছুকাল হইতে আয় কমিতেছিল, কিন্তু তিনি 12 টাকা সুদে ধার করিয়া সৎকর্মে লাগিয়া গেলেন। সেও যথেষ্ট জুটিতে লাগিল। তাদের মধ্যে অধিকাংশ যে খাঁটি নয়, মাখনের সে বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু বৌমার কাছে তার আভাস দিবার জো কি? বিশেষত জটাধারীরা যখন আহার আরামের অপরিহার্য ত্রুটি লইয়া গালি দেয়, অভিশাপ দিতে ওঠে, তখন একদিন ইচ্ছা হইত তাদের ঘাড়ে ধরিয়া বিদায় করিতে। কিন্তু ষোড়শীর মুখ চাহিয়া তাহাদের পায়ে ধরিতে হইত।
এই ছিল তার কঠোর প্রায়শ্চিত্ত। সন্ন্যাসী আসিলেই প্রথমে অন্তঃপুরে একবার তার তলব পড়িত। পিসি তাকে ডাকিয়া লইয়া বসিতেন। ষোড়শী দরজার আড়ালে দাঁড়াইয়া দেখিত। এই সাবধানতার কারণ ছিল এই, পাছে সন্ন্যাসী তাকে প্রথমেই মা বলিয়া ডাকিয়া বসে। কেননা কি জানি বরদার যে ফটোগ্রাফখানি ষোড়শীর কাছে ছিল সেটা তার ছেলে বয়সের। সেই বালক মুখের উপর গোঁফদাড়ি জটাজুট ছাই ভস্য যোগ করিয়া দিলে সেটা যে কিরকম অভিব্যক্তি হইতে পারে তা বলা শক্ত। কতবার কত মুখ দেখিয়া মনে হইয়াছে বুঝি কিছু কিছু মেলে। বুকের মধ্যে রক্ত দ্রুত বহিয়াছে, তারপরে দেখা যায় কণ্ঠস্বরে ঠিক মিল নাই, নাকের ডগার কাজটা অন্যরকম। এমনি করিয়া ঘরের কোণে বসিয়াও নূতন নূতন সন্ন্যাসীর মধ্য দিয়া ষোড়শী যেন বিশ্বজগতে সন্ধানে বাহির হইয়াছে। এই সন্ধানই তার সুখ, এই সন্ধানই তার স্বামী, তার জীবন যৌবনের পরিপূর্ণতা। এই সন্ধানটিকেই ঘেরিয়া তার সংসারের সমস্ত আয়োজন। সকালে উঠিয়াই ইহার জন্য তার সেবার কাজ আরম্ভ হয়। আর আগে রান্নাঘরের কাজ সে কখনো করে নাই, এখন এই কাজেই তার বিলাস। সমস্তক্ষণই মনের মধ্যে তার প্রত্যাশার প্রদীপ জ্বালানো থাকে। রাত্রে শুইতে যাইবার আগে কাল হয়তো আমার সেই অতিথি আসিয়া পৌঁছিবে, এই চিন্তাটি তার দিনের শেষ চিন্তা। এই যেমন সন্ধান চলিতেছে, অমনি সেই সঙ্গে যেমন করিয়া বিধাতা তিলোত্তমাকে গড়িয়াছিলেন তেমনি করিয়া ষোড়শী নানা সন্ন্যাসীর শ্রেষ্ঠ উপকরণ মিলাইয়া বরদার মূর্তিটিকে নিজের মনের মধ্যে উজ্জ্বল করিয়া তুলিতেছিল। পবিত্র তার সত্তা, তেজপুঞ্জ তার দেহ, গভীর তার জ্ঞান, অতি কঠোর তার ব্রত। এই সন্ন্যাসীকে অবজ্ঞা করে এমন সাধ্য কার? সকল সন্ন্যাসীর মধ্যে এই এক সন্ন্যাসীরই তো পূজা চলিতেছে। স্বয়ং তার শ্বশুরও যে এই পূজার প্রধান পূজারী, ষোড়শীর কাছে এর চেয়ে গৌরবের কথা আর কিছু ছিল না। কিন্তু সন্ন্যাসী প্রতিদিনই তো আসে না, সেই ফাঁকগুলো বড় অসহ্য। ক্রমে সেই ফাঁকও ভরিল। ষোড়শী ঘরে থাকিয়াই সন্ন্যাসের সাধনায় লাগিয়া গেল। সে মেঝের উপর কম্বল পাতিয়া শয়, একবেলা যা খায় তার মধ্যে ফলমূলই বেশি। গায়ে তার গেরুয়া রঙের তসর, কিন্তু সাধব্যের লক্ষণ ফুটাইয়া তুলিবার জন্য চওড়া তার লাল পাড় এবং কল্যাণীর সিথির অর্ধেকটা জুড়িয়া মোটা একটা সিঁদুরের রেখা। ইহার উপরে শ্বশুরকে বলিয়া সংস্কৃত পড়া শুরু করিল। মুগ্ধবোধ মুখস্থ করিতে তার অধিক দিন লাগিল না। পণ্ডিত মশাই বলিলেন, একেই বলে পূর্বজন্মার্জিত বিদ্যা। পবিত্রতায় সে যতই অগ্রসর হইবে, সন্ন্যাসীর সঙ্গে তার অন্তরের মিলন ততই পূর্ণ হইতে থাকিবে, এই সে মনে মনে ঠিক করিয়াছিল। লোক সকলেই ধন্য ধন্য করিতে লাগিল। এই সন্ন্যাসী সাধুর সাধ্বী স্ত্রীর পায়ের ধুলা ও আশীর্বাদ লইবার লোকের ভিড় বাড়িতে থাকিল। এমনকি স্বয়ং পিসিও তার কাছে ভয়ে সম্ভ্রমে চুপ করিয়া থাকেন। কিন্তু ষোড়শী যে নিজের মন জানিত, তার মনের রং তো তার গায়ের তসরের রঙের মতো সম্পূর্ণ গেরুয়া হইয়া উঠিতে পারে নাই। আজ ভোরবেলাটাতে ওই যে ঝিরঝির করিয়া ঠান্ডা হাওয়া দিতেছিল, সেটা যেন তার সমস্ত দেহ মনের উপর কোনো একজনের কানে কানে কথার মতো আসিয়া পৌঁছিল। উঠিতে আর ইচ্ছা করিতেছিল না, জোর করিয়া উঠিল, জোর করিয়া কাজ করিতে গেল। ইচ্ছা করিতেছিল জানালার কাছে বসিয়া তার মনের দূর দিগন্ত হইতে যে বাঁশির সুর আসিতেছে সেটা চুপ করিয়া শোনে। এক একদিন তার সমস্ত মন যেন অতি চেতন হইয়া উঠে। রৌদ্রে নারিকেলের পাতাগুলো ঝিলমিল করে, সে যেন তার বুকের মধ্যে কথা কহিতে থাকে। পণ্ডিত মশাই গীতা পড়িয়া ব্যাখ্যা করিতেছেন, সেটা ব্যর্থ হইয়া যায়, অথচ সেই সময় তার জানালার বাহিরের বাগানের শুকনো পাতার উপর দিয়া
যখন কাঠবেড়ালি খসখস করিয়া গেল, বহুদূর আকাশের হৃদয় ভেদ করিয়া চিলের একটা তীক্ষ্ণ ডাক আসিয়া পৌঁছিল। ক্ষণে ক্ষণে পুকুর পাড়ের রাস্তা দিয়া গরুর গাড়ি চলার একটা ক্লান্ত শব্দ বাতাসকে আবিষ্ট করিল। এই সমস্তই তার মনকে স্পর্শ করিয়া অকারণে ব্যাকুল করে। এ কে? তো কিছুতেই বৈরাগ্যের লক্ষণ বলা যায় না। যে বিস্তীর্ণ জগৎটা তপ্ত প্রাণের জগৎ, পিতামহ ব্রহ্মার রক্তের উত্তাপ হইতেই যার আদিম বাষ্প আকাশকে ছাইয়া ফেলিতেছিল, যা তার চতুর্মুখের বেদ বেদান্ত উচ্চারণের অনেক পূর্বেই সৃষ্টি, যার রঙের সঙ্গে, ধ্বনির সঙ্গে, গন্ধের সঙ্গে সমস্ত জীবের নাড়িতে নাড়িতে বোঝাপড়া হইয়া গেছে, তারই ছোট বড় হাজার হাজার দূত জীব হৃদয়ের খাসমহলে আনাগোনার গোপন পথটা জানে। ষোড়শিত কুচ্ছ সাধনের কাটা গড়িয়া আজও সে পথ বন্ধ করিতে পারিল না। কাজেই গেরুয়া রঙকে আরো ঘন করিয়া তুলিতে হইবে। ষোড়শী পণ্ডিত মশাইকে ধরিয়া পড়িল, আমাকে যোগ সাধনের প্রণালী বলিয়া দিন। পণ্ডিত বলিলেন, মা, তোমার তো এ সকল পন্থায় প্রয়োজন নাই। সিদ্ধি তো পাকা আমলকির মতো আপনিই তোমার হাতে আসিয়া পৌঁছিয়াছে। তার পূর্ণ প্রভাব চলিয়া লইয়া চারিদিকে লোকে বিস্ময় প্রকাশ করিয়া থাকে। ইহাতে ষোড়শীর মনে একটা স্তবের নেশা জমিয়া গেছে। এমন একদিন ছিল, বাড়ির ঝি চাকর পর্যন্ত তাকে কৃপাপাত্রী বলিয়া মনে করিয়াছে। তাই আজ যখন তাকে পুণ্যবতী বলিয়া সকলের ধন্য ধন্য করিতে লাগিল, তখন তার বহুদিনের গৌরবের তৃষ্ণা মিটিবার সুযোগ হইল। সিদ্ধি যে সে পাইয়াছে এ কথা অস্বীকার করিতে তার মুখ বাধে। তাই পণ্ডিত মশাইয়ের কাছে সে চুপ করিয়া রহিল। মাখনের কাছে ষোড়শী আসিয়া বলিল, বাবা, আমি কার কাছে প্রাণায়াম অভ্যাস করিতে শিখি বলো তো? মাখন বলিলেন, সেটা না শিখিলেও তো বিশেষ অসুবিধা দেখি না। তুমি যত দূরে গেছো সেইখানেই তোমার নাগাল কজন লোকে পায়। তা হোক, প্রাণায়াম অভ্যাস করিতেই হইবে। এমনই দুর্দব যে মানুষও জুটিয়া গেল। মাখনের বিশ্বাস ছিল, আধুনিককালের অধিকাংশ বাঙালি মোটামুটি তারই মতো, অর্থাৎ খায় দায় ঘুমায় এবং পরের কুৎসাঘটিত ব্যাপার ছাড়া জগতে আর কোনো অসম্ভবকে বিশ্বাস করে না। কিন্তু প্রয়োজনের তাগিদে সন্ধান করিতে গিয়া দেখিল, বাংলাদেশে এমন মানুষও আছে যে ব্যক্তি খুলনা জেলায় ভৈরব নদের ধারে খাঁটি নৈমিষারণ্য আবিষ্কার করিয়াছে। এই আবিষ্কারটা যে সত্য তার প্রধান প্রমাণ ইহা কৃষ্ণ প্রতিপদের ভোরবেলায় স্বপ্নে প্রকাশ পাইয়াছে। স্বয়ং সরস্বতী ফাঁস করিয়া দিয়াছেন। তিনি যদি নিজ বেশে আসিয়া আবির্ভূত হইতেন, তাহা হইলেও বরঞ্চ সন্দেহের কারণ থাকিত। কিন্তু তিনি তার আশ্চর্য দেবীলীলায় হাড়ি চাচা পাখি হইয়া দেখা দিলেন। পাখির লেজে 3টি মাত্র পালক ছিল, একটি সাদা, একটি সবুজ, মাঝেরটি পাটকেলে। পালক 3টি যে সত্য রজতম, ঋক যজু সাম, সৃষ্টি স্থিতি প্রলয়, আজকাল পরশু প্রভৃতি যে 3 সংখ্যার ভেলকি লইয়া এই জগৎ তাহারই নিদর্শন, তাহাতে সন্দেহ ছিল না। তারপর হইতে এই নৈমিষারণ্যে যোগী তৈরি হইতেছে। 2 জন MSc ক্লাসের ছেলে কলেজ ছাড়িয়া এখানে যোগ অভ্যাস করেন। একজন সাব জজ তার সমস্ত পনসেন্স এই নৈমিষারণ্য ফন্ডে উৎসর্গ করিয়াছেন এবং তার পিতৃমাতৃহীন ভাগ্নেটিকে এখানকার যোগী ব্রহ্মচারীদের সেবার জন্য নিযুক্ত করিয়া মনে আশ্চর্য শান্তি পাইয়াছেন। এই নৈমিষারণ্য হইতে ষোড়শীর জন্য যোগ অভ্যাসের শিক্ষক পাওয়া গেল। সুতরাং মাখনকে নৈমিষারণ্য কমিটির গৃহী সভ্য হইতে হইল।
গৃহী সভ্যের কর্তব্য নিজের আয়ের ষষ্ঠ অংশ সন্ন্যাসী সভ্যদের ভরণ পোষণের জন্য দান করা। গৃহী সভ্যদের শ্রদ্ধার পরিমাণ অনুসারে এই ষষ্ঠ অংশ অনেক সময় থার্মোমিটারের পাড়ার মতো সত্য অঙ্কটার উপরে নিচে ওঠানামা করে। অঙ্ক কষিবার সময় মাখনেরও ঠিক ভুল হইতে লাগিল। সেই ভুলটার গতি নিচের অঙ্কের দিকে, কিন্তু এই ভুলচুক নৈমিষারণ্যের যে ক্ষতি হইতেছিল ষোড়শী তাহা পূরণ করিয়া দিল। ষোড়শীর গহনা আর বড় কিছু বাকি রহিল না, এবং তার মাস হারার টাকা প্রতি মাসে সেই অন্তর্হিত গহনাগুলোর অনুসরণ করিল। বাড়ির ডাক্তার আনাদি আসিয়া মাখনকে কহিলেন, দাদা, করছো কি? মেয়েটা যে মারা যাবে। মাখন উদ্বিগ্ন মুখে বলিলেন, তাই তো, কি করি? ষোড়শীর কাছে তার আর সাহস নাই। এক সময় অত্যন্ত মৃদুস্বরে তাকে আসিয়া বলিলেন, মা, এত অনিয়মে কি তোমার শরীর টিকবে? ষোড়শী একটুখানি হাসিল। তার মর্মার্থ এই, এমন সকল বৃথা উদ্বেগ সংসারী বিষয়ী লোকেরই যোগ্য বটে। ৩. বরদা চলিয়া যাওয়ার পরে 12 বৎসর পার হইয়া গেছে। এখন ষোড়শীর বয়স 25। একদিন ষোড়শী তার যোগী শিক্ষককে জিজ্ঞাসা করিল, বাবা, আমার স্বামী জীবিত আছেন কিনা তা আমি কেমন করে জানব? যোগী প্রায় 10 মিনিট কাল স্তব্ধ হইয়া চোখ বুজিয়া রহিলেন। তারপরে চোখ খুলিয়া বলিলেন, জীবিত আছেন। কেমন করে জানলেন? সে কথা এখন তুমি বুঝবে না, কিন্তু এটা নিশ্চয় যেন স্ত্রীলোক হয়েও সাধনার পথে তুমি যে এতদূর অগ্রসর হয়েছ সে কেবল তোমার স্বামীর অসামান্য তপবলে। তিনি দূরে থেকেও তোমাকে সহধর্মিণী করে নিয়েছেন। ষোড়শীর শরীর মন পুলকিত হইয়া উঠিল। নিজের সম্বন্ধে তার মনে হইল ঠিক যেন শিব তপস্যা করিতেছেন আর পার্বতী পদ্মবীজের মালা জপিতে জপিতে তার জন্য অপেক্ষা করিয়া আছেন। ষোড়শী আবার জিজ্ঞাসা করিল, তিনি কোথায় আছেন তা কি জানতে পারি? যোগী ঈষৎ হাস্য করিলেন। তারপরে বলিলেন, একখানা আয়না নিয়ে এসো। ষোড়শী আয়না আনিয়া যোগীর নির্দেশ মতো তাহার দিকে তাকাইয়া রহিল। আধ ঘণ্টা গেলে যোগী জিজ্ঞাসা করিলেন, কিছু দেখতে পাচ্ছ? ষোড়শী দ্বিধার স্বরে কহিল, হ্যাঁ, কিছু যেন দেখা যাচ্ছে, কিন্তু সেটা যে কি তা স্পষ্ট বুঝতে পারছি না। সাদা কিছু দেখছো কি? সাদাই তো বটে, যেন পাহাড়ের উপর বরফের মতো। নিশ্চয়ই বরফ, কখনো পাহাড় তো দেখিনি, তাই এতক্ষণ ঝাপসা ঠেকছিল। এইরূপ আশ্চর্য উপায়ে ক্রমে ক্রমে দেখা গেল বরদায় হিমালয়ের অতি দুর্গম জায়গায় লংচু পাহাড়ে বরফের উপর অনাবৃত দেহে বসিয়া আছেন। সেখান হইতে তপস্যার তেজ ষোড়শীকে আসিয়া স্পর্শ করিতেছে। এই এক আশ্চর্য কাণ্ড। সেদিন ঘরের মধ্যে একলা বসিয়া ষোড়শীর সমস্ত শরীর কাঁপিয়া উঠিতে লাগিল। তার স্বামীর তপস্যা যে তাকে দিনরাত ঘেরিয়া আছে, স্বামী কাছে থাকিলে মাঝে মাঝে যে বিচ্ছেদ ঘটিতে পারিত, সে বিচ্ছেদও যে তার নাই, এই আনন্দে তার মন ভরিয়া উঠিল। তার মনে হইল সাধনা আরও অনেক বেশি কঠোর হওয়া চাই। এতদিন এবং পৌষ মাসটাতে যে কম্বল সে গায়ে দিতেছিল, এখনই সেটা ফেলিয়া দিতেই শীতে তার গায়ে কাঁটা দিয়া উঠিল। ষোড়শীর মনে হইল সেই লংচু পাহাড়ের হাওয়া তার গায়ে আসিয়া লাগিতেছে। হাত জোর করিয়া চোখ বুজিয়া সে বসিয়া রহিল। চোখের কোণ দিয়া অজস্র জল পড়িতে লাগিল। সেই দিনই মধ্যাহ্নে আহারের পর মাখন ষোড়শীকে তার ঘরে ডাকিয়া আনিয়া বড়ই সংকোচের সঙ্গে বলিলেন, মা, এতদিন তোমার কাছে বলিনি, ভেবেছিলুম দরকার হবে না, কিন্তু আর চলছে না। আমার সম্পত্তির চেয়ে আমার দেনা অনেক বেড়েছে। কোনোদিন আমার বিষয় ক্রোধ করে বলা যায় না। ষোড়শীর মুখ আনন্দে দীপ্ত হইয়া উঠিল। তার মনে সন্দেহ রহিল না যে
এ সমস্তই তার স্বামীর কাজ। তার স্বামী তাকে পূর্ণভাবে আপন সহধর্মিণী করিতেছেন। বিষয়ের যেটুকু ব্যবধান মাঝে ছিল সেও বুঝি এবার ঘুচাইলেন। কেবল উত্তরে হাওয়া নয়, এই যে দেনা, এও লংচু পাহাড় হইতে আসিয়া পৌঁছিতেছে। এ তার স্বামীরই দক্ষিণ হাতের স্পর্শ। সে হাসি মুখে বলিল, ভয় কি বাবা? মাখন বলিলেন, আমরা দাঁড়াই কোথায়? ষোড়শী বলিল, নৈমিষারণ্যে চালা বেঁধে থাকব। মাখন বুঝিলেন ইহার সঙ্গে বিষয়ের আলোচনা বৃথা। তিনি বাহিরের ঘরে বসিয়া চুপ করিয়া তামাক টানিতে লাগিলেন। এমন সময়ে মোটর গাড়ি দরজার কাছে আসিয়া থামিল। সাহেবী কাপড় পরা এক যুবা টপ করিয়া লাফাইয়া নামিয়া মাখনের ঘরে আসিয়া একটা অত্যন্ত অসম্পূর্ণ ভাবের নমস্কারের চেষ্টা করিল। বলিল, চিনতে পারছেন না? এ কি, বড়দা নাকি? বড়দা জাহাজের লস্কর হইয়া আমেরিকা গিয়াছিল। 12 বৎসর পরে সে আজ কোনো এক কাপড় কাচা কল কোম্পানির ভ্রমণকারী এজেন্ট হইয়া ফিরিয়াছে। বাপকে বলিল, আপনার যদি কাপড় কাচা কলের দরকার থাকে খুব সস্তায় করে দিতে পারি, বলিয়া ছবি আঁকা ক্যাটালগ পকেট হইতে বাহির করিল। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প তপস্বিনী। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।